আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, ভারতের চর বলে এখনো জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে, ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে, এই ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু তারেক রহমানকে স্পেস দিয়েছিলেন। তারেক রহমান যখন জনসভায় হুঙ্কার তুলে বলেছিলেন মে মাসে যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, ওয়াকারুজ্জামান তখন আরো দুই বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় হাজির হয়ে ডক্টর ইউনূসকে কিন্তু সে কথাই বলে এসেছিলেন যে নির্বাচনটা ডিসেম্বরেই দিতে হবে, এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এক সভায় সরাসরি এমন হতাশা প্রকাশ করেছেন রোববার সন্ধ্যায় যে এমন তো হওয়ার কথা ছিল না। নির্বাচন নিয়ে জনমনে যে সংশয়, এমন সংশয় তো সৃষ্টি হওয়ার কথা ছিল না। তারেক রহমানকে একেবারেই স্পষ্টতই হতাশ, প্রতারিত এবং শঙ্কিত বলে মনে হয়েছে। তারেক রহমানের বক্তব্য আমি নিয়মিতই শুনি এবং তারেক রহমান যেহেতু ভার্চুয়ালি বক্তব্য দেন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে, এবং তার শব্দচয়ন, তার ডেলিভারি এসব শুনলে স্পষ্টতই বোঝা যায় যে তারেক রহমান লিখিত বক্তব্য দেন। ভেবে চিনতে লেখা এই বক্তব্য ডেলিভারির পর ভাববার কোনো কারণ নাই যে কোনো একটা মুহূর্তের আবেগে বশবর্তী হয়ে বিএনপির এই নেতা কোনো মন্তব্য করে বসেন তার কোনো বক্তব্যে। ভীষণ সাবধানী, ভীষণ পরিমিত বলেন তারেক রহমান, যাতে কোনোভাবে কোনো পক্ষ তার কথায় রুষ্ট না হয়। এমন অবস্থায় তারেক রহমান রোববার সন্ধ্যার ওই বক্তব্যে যে বলে বসলেন যে এমন হবার কথা ছিল না, তার মানে তিনি কি এটা এখন বুঝতে শুরু করেছেন যে ডক্টর ইউনূস জুন মাসে তাকে সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে মিষ্টি মিষ্টি কথায় নির্বাচনটা ডিসেম্বর থেকে, মানে বিএনপির তখন যে দাবি ছিল সেই ডিসেম্বর থেকে আরো 2 মাস পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসার পর থেকে তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায়, বেগম খালেদা জিয়ার পরামর্শেও বিএনপি যে মিনমিন করে আসছিল, সেই মিনমিনে পদ্ধতি ব্যবহার করে, যেটাকে বিএনপি ইউনূস সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং আস্থার বহিঃপ্রকাশ বলে মনে করছিল, সেই আস্থা, সমর্থন এসব দেখিয়ে শেষ পর্যন্ত বিএনপিকে প্রতারণা করা হয়েছে। তারেক রহমানের চেহারায়, কথায় সেটা স্পষ্ট। সেটা একটু পর ভিডিওতে যখন দেখাবো তার কথার কিছু অংশ, তাতে আপনারা যেমন বুঝতে পারবেন। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং, সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যেই লাইনটি তারেক রহমান স্পষ্টভাবে তার এই বক্তব্যে বলেছেন। তিনি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো কৌশল এবং অপকৌশলের পার্থক্য করতে না পারে, তাহলে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো, মানে রাজপথে যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সবার বোঝা উচিত যে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা নিয়ে নিতে পারে। কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা, বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই। কোন সে অগণতান্ত্রিক অপশক্তি? আবারও বলছি, লিখিত বক্তৃতা সুস্পষ্টভাবে, সুচিন্তিতভাবে, সুলিখিতভাবে ওই বক্তৃতাগুলো তৈরির পর তারেক রহমান পাঠ করেন। কাজেই তারেক রহমান যখন অগণতান্ত্রিক অপশক্তির কাছে আমাদের সকলকে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে এবং রাজপথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের এ বিষয়ে সাবধান থাকা উচিত বলে সাবধান বাণী উচ্চারণ করছেন, তখন বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে তারেক রহমান সেনা শাসন চলে আসতে পারে, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে,
এমন একটা আশঙ্কা প্রকাশ করছেন। কারণ মনে রাখবেন, সেনাবাহিনীর এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল তারেক রহমান পান নাই যে তিনি দেশে ফিরতে পারবেন। তারেক রহমান আজ দেশে ফিরবেন, কাল দেশে ফিরবেন। ইউনূস তাকে এত ভালোবাসেন যে তার সঙ্গে দেখা করতে জুন মাসে লন্ডন পর্যন্ত চলে গিয়ে কোটি কোটি টাকার সফর সেরে এসেছেন বটে, কিন্তু তারেক রহমানের দেশে ফেরার কোনো ব্যবস্থা হয় নাই। কারণ বারবার মনে রাখতে হবে, তারেক রহমান ১/১১ সরকারের সময়, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে। যেই মুচলেকা প্রসঙ্গে খালেদা জিয়া যেমন সংবাদ মাধ্যমের সামনে এসে তখন বলেছেন যে তার ছেলে আর আপাতত রাজনীতি করবে না, তাকে অন্তত বিদেশ যেতে দেওয়া হোক, এটুকু দেওয়া হোক, এই বলে দেশবাসীর সামনে ফরিয়াদ করেছিলেন। সেই ক্রন্দনরত মায়ের ভিডিও যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ভীষণভাবে অ্যাভেইলেবল, পাওয়া যায়, দেখতে পারেন। ঠিক তেমনি মনে রাখতে হবে, সে সময়কার আইনমন্ত্রী, বিএনপির সাবেক মন্ত্রী মওদুদ আহমেদ স্পষ্ট করে লিখেছিলেন যে খালেদা জিয়া তখন একমাত্র সেনাবাহিনীর সাথে এই নিয়ে দর কষাকষি করছিলেন যে যে কোনো উপায়ে তার ছেলে, যাকে সেনাবাহিনী 1 বছরের বেশি সময় সেনা হেফাজতে রেখে পিটিয়ে মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে দিয়েছিল, সেই ছেলেটিকে, তার বড় সন্তান তারেক রহমানকে যাতে লন্ডন যেতে দেওয়া হয় এবং প্রয়োজনে সেজন্য তিনি রাজনীতি ছাড়ান মুচলেকা দিয়ে গিয়েছিলেন। তারেক রহমানকে দেশে ফিরতে হলে তাই সেনাবাহিনীর গ্রিন সিগন্যালের প্রয়োজন হবে। মনে করে দেখেন তো, সেনাবাহিনী কোন সময়ের সেনাবাহিনী? ১/১১ সরকারের সময়ের সেনাবাহিনী। এর আগে বিএনপি ক্ষমতায়, বিএনপি সেনাবাহিনীর নেতৃত্বে তাদের পছন্দ মতো লোক বসিয়েছে। এমনকি সেনা প্রধান মইনুল আহমেদ, তাকে নিয়োগ দিয়েছেন খালেদা জিয়া। রেজ্জাকুল হায়দার চৌধুরী সহ বিএনপি পন্থী, বিএনপি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গকে, জেনারেলদেরকে রুষ্ট করে মইনুল আহমেদকে তিনি তখন নিয়োগ দিয়েছিলেন। সেই সেনা নেতৃত্ব কিন্তু সেনা হেফাজতে তারেক রহমানকে নিয়ে গিয়েছিল এবং তারেক রহমানকে পিটিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছিল। তারেক রহমান জানেন সেনাবাহিনীর ভেতরে বিএনপির সমর্থক গোষ্ঠী বলে কোনো গোষ্ঠী নাই। কারণ এটাও তো প্রশ্ন করতে হয়, যেই তারেক রহমান বাংলাদেশে ফিরলে তার নিরাপত্তার কি হবে তা নিয়ে এত শঙ্কা। বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা চলছে বিএনপির তরফে, সে অনুমোদনও ইউনূস সরকার দিয়ে দিয়েছে। কারণ ইউনূস সরকার জানে বুলেট প্রুফ গাড়ি কেন, হেলিকপ্টার কিনলেও তারেক রহমান সেনা দপ্তর থেকে যদি, সেনা সদর থেকে যদি গ্রিন সিগন্যাল না আসে, বাংলাদেশের মাটিতে পা ফেলতে পারবেন না। এবং সে কারণেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকেও যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি তো অনেক আগে বলে রেখেছেন যে তারেক রহমান এখনো তাদের কাছে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট চান নাই। যদি চান তাহলে তারেক রহমানকে পাসপোর্ট দেওয়া হবে। কারণ তারেক রহমান তো ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন গত কয়েক বছরে। এই অবস্থায় তারেক রহমানকে কিছুতেই যে সেনা সদর দফতর থেকে, সেনাবাহিনীর তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না। কারণ যেটা বলছিলাম, বিএনপির সঙ্গে সেভাবে কোনো সক্রিয় সম্পর্ক বা বিএনপির বিশ্বস্ত সেনাবাহিনী পক্ষ বলে আসলে কোনো পক্ষ নাই। কারণ সেটা যদি থাকতো, যেই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এত চিন্তা এবং যে অভিযোগ করা হয় যে শেখ হাসিনা নিজ উদ্যোগে সেনাবাহিনীর ভেতর, ক্যান্টনমেন্টের ভেতরের খালেদা জিয়ার জন্য বরাদ্দ বাড়িটা থেকে নাকি তাকে উচ্ছেদ করেছেন, তাহলে 1 বছরের বেশি সময় পেরিয়ে গেল। বলেন তো, যেই ক্যান্টনমেন্টের ভেতরে এত আওয়ামী লীগের সমর্থক, নেতা, কর্মী, উচ্চপদস্থ কর্মকর্তাদের 5ই আগস্টের পর নিরাপত্তা দিতে আশ্রয় দেওয়া গেল, ক্যান্টনমেন্টের ভেতরে খালেদা জিয়া, তারেক রহমানের জন্য আরেকটা বাসা বরাদ্দ হচ্ছে না কেন? কারণ ওই জায়গায় তারেক রহমানের কোনো অ্যাক্সেস এখন পর্যন্ত তৈরি হয় নাই। বরং ব্রিগেডিয়ার আজমি, জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীদের নেতৃত্বে যারা প্রকৃতপক্ষে বিএনপি জামাত জোট সরকারের সময় যাদেরকে মনে হচ্ছিল যে যারা বিএনপি ঘেঁষা, আসলে তারা প্রত্যেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ এবং তারা সবচেয়ে বেশি বিরক্ত হয়ে উঠেছিলেন এই তারেক রহমানের প্রতি ১/১১ সরকারের গঠনের সময়টায়, মানে বিএনপি জামাত জোট সরকারের অবসানের সময় তারেক রহমানের এই সমান্তরাল হাওয়া ভবন গঠন সহ নানা বিষয় নিয়ে। এবং তারা ২০০৮ সালে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলো, মইনুল
সেনা নেতৃত্বের সরকার গঠনের মাধ্যমে যেই মইনিউকে খালেদা জিয়া সেনা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন, এই বিষয়গুলো ভোলেন নাই। কাজেই ব্রিগেডিয়ার আজমি, রেজ্জাকুল হায়দার চৌধুরীদের যে প্রভাব বলয় এখন বিরাটভাবে তৈরি হয়েছে ওয়াকারের সেনাবাহিনীতে, তারাও কোনোভাবেই তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিতে রাজি না। কারণ বিএনপিকে বা তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা তাদের রাজনৈতিক উদ্দেশ্য কিছুতেই হাসিল করতে পারে না বা তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে পারে না। তারেক রহমান বুঝতে পারছেন সেনাবাহিনীর ভেতরে তার বিরুদ্ধে বিএনপিকে ঠেকানোর একটা পুরো জোট তৈরি হয়েছে। ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামান, যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান, শেখ হাসিনার আত্মীয়, ভারতের চর বলে এখনো জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে, ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে, এই ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু তারেক রহমানকে স্পেস দিয়েছিলেন। তারেক রহমান যখন জনসভায় হুঙ্কার তুলে বলেছিলেন মে মাসে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে, ওয়াকারুজ্জামান তখন আরো দুই বাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় হাজির হয়ে ডক্টর ইউনূসকে কিন্তু সে কথাই বলে এসেছিলেন যে নির্বাচনটা ডিসেম্বরেই দিতে হবে, এরপর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়। এবং সেখান থেকে ফিরে তিনি মে মাসে তার দরবারে, যে দরবারের খবরও ফাঁস করে দেওয়া হয়েছিল সেনা সদর দপ্তরের তরফে, সেই দরবারেও তিনি তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছিলেন যে তারা গিয়ে স্পষ্ট বলে এসেছেন ইউনূস সরকারকে, ডক্টর ইউনূসের মুখের ওপর, যে নির্বাচনটা ডিসেম্বরেই দিতে হবে। তারেক রহমান আপোষ করলেন কেন? এখন বিএনপির নেতৃবৃন্দ তারেক রহমানকে সেই প্রশ্নের মুখে ফেলছে যে একটা অপরিণত নেতৃত্বের মুখে বিএনপির রাজনীতি পথে বসতে চলেছে। তারেক রহমান যদি জুন মাসে কোনো এক আশ্চর্য বটিকা খেয়ে ডক্টর ইউনূসের কথায় নির্বাচনটাকে আরো 2 মাস পেছাতে রাজি না হতেন, তখন তাহলে আজকে বিএনপিকে এই অনিশ্চিত নির্বাচনের পথে হাঁটতে হতো না, তখন তাহলে এই গণভোট নাটক উপস্থিত হতো না বিএনপির সামনে, যেই গণভোট নাটকের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের উপরে জায়গা দিয়ে আসলে সাংবিধানিক প্রক্রিয়া থেকেই বাংলাদেশকে দূরে ঠেলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে, এই আশঙ্কাটা তার মধ্যে এমন সময়ে দানা বেঁধে উঠল কেন, যখন 3 বাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধানকে নিয়ে আবারও যমুনায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এলেন, যখন সারা বাংলাদেশে এই নিয়ে একটা রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা উদ্বেগ, উৎকণ্ঠা যে গণভোট আগে হবে নাকি সংসদ নির্বাচন আগে হবে, গণভোট আগে হয়ে গেলে সংসদ নির্বাচনটা আর অনুষ্ঠিত হতে পারবে কিনা, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বিএনপি এই সব বিষয়ে একমত হতে পারবে কিনা, নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে কিনা। তাহলে এই বিষয়টা নিয়ে তার ভেতরের এই আশঙ্কা তাকে এই ক্ষেত্রে উদ্বেগী করে তুলল কেন, যে শেষ পর্যন্ত ক্ষমতাটা ওই যে 3 জন গেছেন যমুনায় তাদের হাতে চলে যেতে পারে। কারণ ওয়াকারুজ্জামান তাকে যখন সমর্থন দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে তার পক্ষে দাঁড়িয়ে, তখন তারেক রহমান ওয়াকারুজ্জামানের পক্ষে দাঁড়ান নাই। ওয়াকারুজ্জামানকে এরপর মাথা নিচু করে ঈদের সেমাই খেতে গিয়ে ডক্টর ইউনূসের কাছে রীতিমতো দুঃখ প্রকাশ করতে হয়েছে, কারণ তিনি বলে এসেছিলেন ডিসেম্বরের পরে নির্বাচন নয়, তারেক রহমানের সঙ্গে গলা মিলিয়ে। আর ডক্টর ইউনূস সেই লন্ডন গিয়ে রীতিমতো তারেক রহমানকেই বুঝিয়ে ফেলেছিলেন যে নির্বাচন ডিসেম্বরে দরকার নাই, আপনি দেন, আপনি যা ভালো বোঝেন হুজুর, আপনি চাইলে ফেব্রুয়ারিতে দেন, না হলে যখন ইচ্ছা দেন। সেই ওয়াকারুজ্জামান তো আর তারেক রহমানের উপর ভরসা করবেন না। বিএনপির পক্ষে কোনো রাজনৈতিক দাবি যে আদায় করে আনা সম্ভব না, বিএনপির রাজনৈতিক দাবির পেছনে দাঁড়ালে বরং তাকে যে আরো বেশি ভারতপন্থী হিসেবে চিহ্নিত করা হবে, তাকে যে আরো কোণঠাসা করে ফেলা হবে, এই বিষয়গুলো ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান বুঝে গেছেন। কাজে তারা বরং তারেক রহমানের এখন শঙ্কা যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান গিয়ে এই আশ্বাস দিয়ে এসেছেন যে রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে
নেতৃত্বে না পৌঁছয়, সরকার ভোটের দিনে গণভোট দিয়ে দেখতে পারে যেই সিদ্ধান্ত বিএনপি জানিয়েছে এবং সরকারও সেটাকেই যুক্তিসঙ্গত মনে করছে বা সেই পক্ষে থেকে আপাতত একটা সমাধানের পথে যেতে চাইছে, সেই সমাধান দিলে যদি জামায়াতে ইসলামী একমত না হয়, যেটা জামায়াতে ইসলামী সুনির্দিষ্ট প্রচারণা চালাচ্ছে যে তারা কিছুতেই একমত হবে না, তাহলে ওয়াকারুজ্জামান বরং অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষায় এগিয়ে আসবেন। তারা একটা সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার গড়ে দেবেন, যার ফলে ইউনূস সরকার আরো বেশি ভিত্তি পাবে, প্রাতিষ্ঠানিক ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, এবং রাজনৈতিক দলগুলো যে চাইলেই মনে করে যে তাদেরকে ইউনূস সরকারকে হটিয়ে দিতে পারবে, সরিয়ে দিতে পারবে, এই বাস্তবতা থেকে মুক্তি দেবেন ওয়াকারুজ্জামান ইউনূস সরকারকে, ডক্টর ইউনূসকে। এবং সেই কথাটা পরিষ্কার বুঝে ফেলেই, এবং আমার ধারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন গত সপ্তাহে, সেনাপ্রধান তাকেও এটা পরিষ্কার করে বলেছেন যে একমত হতে না পারলে এটাই একমাত্র সমাধান, সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এই সরকারকে ঘোষণা করা এবং সেনাবাহিনীর আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, আসলে সেনাবাহিনীর আরো সমর্থন স্পষ্ট করা ইউনূস সরকারের পেছনে। এটা পরিষ্কার বুঝেই তারেক রহমান তার বক্তৃতায় বলেছেন যে ওই অগণতান্ত্রিক অপশক্তির কাছে যদি ক্ষমতা ছেড়ে দিতে হয়, এই কৌশল অপকৌশলের খেলায় বর্তমানে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোকে, তাহলে মনে রাখবেন দেশ একটা দীর্ঘস্থায়ী সংকটের দিকে চলে যাবে। এই সনদে স্বাক্ষর করে, তবে সেটি তাদের রাজনৈতিক আত্মহত্যা সামিল হবে কিনা সেটা এখন সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিএনপির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সনদে সই করা মানেই তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পরিচয়, আদর্শিক অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে। বিএনপি যদি এই সনদে স্বাক্ষর করে, তাহলে তারা নিজেরা একটি সহিংস, অবৈধ এবং সাংবিধানিক কাঠামোর বাইরে পরিচালিত প্রক্রিয়াকে বৈধতা দিবে। এর অর্থ নিজেদের অতীত এবং রাজনীতির বিরোধিতা নিজেরাই করবে এবং ভবিষ্যতে সাংবিধানিক সংস্কার দাবি করার নৈতিকতা বা নৈতিক অধিকার তারা হারাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী এখন শুধু আওয়ামী লীগ নয়, বরং এমন কিছু ইসলামপন্থী এবং চরম মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠী যারা বিএনপির রাজনৈতিক দুর্বলতা কাজে লাগিয়ে নিজেদেরকে নতুন নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। জামায়াত থেকে বেরিয়ে আসা এনসিপি, এবি পার্টি কিংবা তথাকথিত ইসলামী গণতন্ত্রবাদী গোষ্ঠী সবাই এখন বিএনপি পরবর্তী বিরোধী দল হিসাবে নিজেদের অবস্থান তৈরির খেলায় মেতেছে, আওয়ামী বিরোধী অবস্থান তৈরিতে। এদের অনেকেই সরাসরি বিএনপিকে ব্যর্থ শক্তি বলে আক্রমণ করে, আবার এক হাত দিয়ে তাদের হাতে ঐক্যপত্র বা সনদটিও ধরিয়ে দেয়। এটি বিএনপির জন্য রাজনৈতিক চক্রান্ত নয়তো কি, আমাকে বলুন তো? বিএনপির জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা কিভাবে নিজেদের রাজনৈতিক এবং আদর্শিক অস্তিত্ব রক্ষা করবে সেটি। যদি তারা এই সনদে স্বাক্ষর করে, তাহলে আন্তর্জাতিক মহলে একটি মেসেজ তারা দিয়ে দেবে যে তারা একটি বিতর্কিত, অগণতান্ত্রিক, সহিংসতার মধ্য দিয়ে গঠিত গোষ্ঠীর সাথে হাত মিলিয়েছে। ফলে বিএনপি তার গণতান্ত্রিক দাবিগুলোকে ভবিষ্যতে আর বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারবে না। আর যদি তারা সই না করে, তখন হয়তো তারা কিছু সময়ের জন্য একা হয়ে যাবে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেবে তারা নিজেদের আত্মমর্যাদা এবং রাজনৈতিক আত্মাটাকে বিকিয়ে দেয়নি। রাজনীতিরা করতে চেয়েছে। বিএনপির উচিত এখনই একটি বিকল্প রূপরেখা জাতির সামনে তুলে ধরা, যেখানে গণতন্ত্র, আইনের শাসন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচনী ব্যবস্থা সংস্কার এবং স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে। যে কথা তারা তাদের 51টি সংস্কারের কথা আগেই বলেছিলেন, তারা দেখাতে পারে কোনো চরম পন্থার অংশ নয়। এই যে ইসলামপন্থী ফ্যাসিবাদের নতুন উত্থান, তাও তারা সমর্থন করে না। তারা তথাকথিত গণতন্ত্রের জন্য মায়া কান্না করা রাজনৈতিক শক্তির সঙ্গে নেই, বরং তারা একটি মাঝামাঝি গঠনমূলক এবং গণমুখী রাষ্ট্রের ধারক। আজকের এই মুহূর্তে বিএনপির সামনে একটি কঠিন কিন্তু পরিষ্কার পথ খোলা আছে। যদি তারা স্বাক্ষর করে, তবে এটি তাদের রাজনৈতিক মৃত্যু পরোয়ানা সই করার সমান। যদি না করে, তবে ভবিষ্যতের নেতৃত্বের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। যারা আজ তাদের বাদ দিয়ে নতুন ঐক্য গড়তে চাইছে, কাল তারাই ইতিহাসে রাস্তা করে ঠাঁই পাবে যদি বিএনপি কৌশলগত দৃঢ়তা এবং আদর্শিক স্পষ্টতা নিয়ে এগিয়ে যায়। জুলাই সনদ কোনো পবিত্র দলিল নয়, এটি একটি রাজনৈতিক কৌশল, একটি ছলনা, যা একই সঙ্গে ভয়ঙ্কর এবং বিভ্রান্তিকর।
বিএনপির উচিত এটি বাতিল করে নিজেদের অবস্থানকে স্পষ্ট করা। প্রশ্ন এখন আর সই করা না করা নয়, প্রশ্ন হচ্ছে বিএনপি কি টিকে থাকতে চায় নাকি ইতিহাসের পাতায় নিজেদের আত্মহত্যার কাহিনীটা লিখে যেতে চায়। এই অবস্থায় বিএনপি যদি আদর্শিক স্পষ্টতা না থাকে, কৌশলগত সাহস না দেখায়, তবে তারা একসময় রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যেতে পারে। কারণ প্রতিযোগীরা তাদের জায়গা নিতে প্রস্তুত, চেহারা বদলে, আদর্শ পাল্টে এবং নতুন গণতন্ত্রের মুখোশ পরে। তাই এখন প্রশ্ন নয় জুলাই সনদ বিএনপির জন্য লাভজনক কিনা, প্রশ্ন হলো বিএনপি কি টিকে থাকতে চায় নাকি আত্মসমর্পণ করতে চায়, নাকি নিজের মৃত্যু পরোয়ানায় নিজেই সই করতে চায়। বিএনপির নেতাকর্মীরা কি বলেন? যারা আমার ভিডিওটি দেখেন তারা নিশ্চয়ই এই প্রশ্ন নিয়ে